আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ৩৯। লিখেছেন সালমা চৌধুরী। তানভীর পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানভীরকে জ্বালানোর জন্য বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে মেঘ বলল, দুলাভাইয়ের মনটা বোধহয় খারাপ, তুই একটু দেখা করে যাস। তানভীর আবারও ব্রেক কষল। অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানভীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুংকার দিয়ে উঠল, দুলাভাই কে আবার? মোকলেস দুলাভাই এর কথা বলছি। রাখ ফোন। বন্যা কল কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, যাবে? তানভীরের রক্তাভ দু চোখ শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, ডাফার, মাথামোটা মূর্খ মানুষ। মেঘ ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে শান্ত সুরে জবাব দিল, আর তুমি ডাফারের ভাই? তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি জ্বালানোতে মনোযোগ দিল। ২ মিনিট পর মেঘ তানভীরকে শুনিয়ে শুনিয়ে গান গাচ্ছে। তানভীর রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, চুপ থাকতে বলছি। আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমার ছেড়ে চলে যাবে, আমি কি কাঁদবো না? একটু গানও গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ, ৪ ঘন্টা পরীক্ষা দিয়ে আসছি, মাথা এমনিতেই গরম আছে, বেশি কথা বলবি না। ঠিক আছে। তানভীর তাকাতেই মেঘ মুখ চেপে বলল, আমার কোনো দোষ নেই, নিজে থেকেই গান বের হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। বাসে ঢুকতেই আলী আহমদ খানের সঙ্গে দেখা। আলী আহমদ খান হাসি মুখে জিজ্ঞেস করলেন, দুই ভাই বোন সেজেগুজে কোথায় গিয়েছিলে? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর ভাইয়া আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। মেঘ ব্যাগ ঘুরতে ঘুরতে ভেতরে চলে গেছে। তানভীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে। মাগরিবের পরপরই আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতে আবির জিজ্ঞেস করলো, বাসায় আসছিস? জি। কি করছিস? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল। আস্তে করে বলল, কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে। অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা দুয়েক পর নিচে এসেছে। মিমরা না থাকায় বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আলী আহমদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। হালিমা খান আর মালিহা খান সোফায় বসে গল্প করছেন। মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। তানভীর সন্ধ্যা থেকে বাসায় নেই। বেশি কিছুক্ষণ যাবৎ আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতে ঘড়ি নেই, ফোনও সাইলেন্ট করা, তাই বুঝতে পারিনি। হালিমা খানরা উঠে রান্নাঘরের দিকে চলে গেছে। মেঘ আনমনের ফোনের পাওয়ার বাটন চাপতেই আবিরের 7টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল। মেঘ লাফিয়ে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখাটাও ইদানিং অভ্যাস হয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তুই কি ভালো হবি না? হব। কবে? পরশুদিন। আজ কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল, ভালো হলে একবারে হতে হবে না, তাই একদিন রেস্ট নিয়ে তারপর ভালো হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি। আর আমার গুরু স্বয়ং সাজ্জাদুল খান আবির? আবির না চাইতেও হেসে ফেলল। মুখের গম্ভীর ভাব মুহূর্তেই সরে গেছে। ধীর কণ্ঠে বলল, তানবীর কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি কার মনে কি চলে সেটা দেখার দায়িত্ব কি আমার? না, কিন্তু তোর নামে বিচার দিল কেন? মেঘ এক পর্যায়ে আঁতকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মোকলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মোকলেস মিয়া সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে। কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যাদের বাসায় গিয়েছিল। তখন মোকলেস মিয়া ওদের ডেকে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানেই মজার ছলে বন্যাকে বিয়ের কথা বলেছিল। বন্যা আর মেঘ সে কথা বেমালুল ভুলে গিয়েছিল। তবে আজ বন্যাদের বাসা যাওয়ার সময় আবারও সেই মোকলেস মিয়ার সাথে দেখা। শালি ডেকে রিকশা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছে। ওনার কথা মাথায় ছিল বলে তানবীরকে রাগানোর জন্য ইচ্ছে করে ওনার বিয়ের ঘটকালির ব্যাপারে বলেছে। আবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে ভয়ে জানতে চাইল, কি বিচার দিয়েছে? সেসব বাদ দে। ও আছে কোথায়?
ফোন দিচ্ছি, রিসিভও করছে না। কি হয়েছে একটু বলবি? মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ও আপনি এতগুলো কল ভাইয়ার জন্য দিচ্ছিলেন? আমি আরও ভাবছিলাম আমার জন্য। ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে। বাই। কল কাটলে স্বপ্নে এসে থাপ্পড় দিব তোরে, বললাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট দিয়ে নিজের ভাইকে খুঁজতে থাকুন, সেটা বেশি কাজে লাগবে। আর এই বাড়ির সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থ বুঝে। আপনার লেকচার শেষ হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে। বন্যার কিছু হয়েছে? বাবা, অসাধারণ! এখন বন্যার খোঁজও নিচ্ছেন? অথচ আমি জলজ্যান্ত একটা মানুষ 8 মিনিট 42 সেকেন্ড যাবৎ কথা বলছি, আমাকে একটাবার জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কি না? আল্লাহ গো, ওনার আগে আমায় উঠাই নাও। স্বার্থপর দুনিয়া, আমিও আর থাকতে চাই না। আবির শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আর যাই করিস না কেন, তানবীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস। এমনিতেই পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলে অন্ততপক্ষে অনার্স পাশ তো করতে পারবে। যার ভাই তার খবর নাই, আরেকজনের চিন্তায় ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করে কি করবে শুনি? কেজি দূরে দুশ্চিন্তা বিক্রি করবেন? তার থেকে বরং আমার উপর ছেড়ে দিন, আমি সব কিছু দেখে নিব। রিল্যাক্সে ঘুমান আপনি। আবির শুকনো মুখেই ভীষণ খেলো, কাশতে কাশতে বলল, আমার দুশ্চিন্তার শুরু স্বয়ং মাহাদিবা খান মেঘ। মালিহা খান খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে গেছে। আর খাবার টেবিলে কেবল 3 জন। মেঘ কোনো রকমে অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিহা খান রুমে চলে গেছেন, হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন। এমন সময় তানবীর বাসায় আসছে। অন্তরের জ্বালাপোড়া চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের করা দুষ্টামি বুঝতে পেরেও তানভীর শান্ত থাকতে পারছে না। তানভীরকে দেখে হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠলেন, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিছুই খাসনি, তোদের নিয়ে আর কত টেনশন করব। তানভীর এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ তানভীরকে দেখে উচ্চস্বরে বলে উঠল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানভীরকে শুনিয়ে শুনিয়ে আস্তে করে বলল, কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে। তানভীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিরে তাকালো, চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানভীর নিজেই মালিহা খানকে রিল্যাক্সে থাকতে বলেছিল, আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেদিন মেঘের মনের আকাশে মেঘ জমেছিল। তাই আজ মেঘ ইচ্ছে করেই ভাইকে রাগাচ্ছে। সকাল 11টার উপরে বেজে গেছে, অথচ তানভীরের খবর নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছে না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে আসছে। ভাইকে রাগিয়ে একা খেতেও ইচ্ছে করছে না। তানভীর গত রাতও খায়নি। অনেকক্ষণ ডাকার পর তানভীর রুমের দরজা খুলে দিয়েছে। মেঘ ভ্রু গুটিয়ে আহ্লাদে কণ্ঠে বলল, বিরিয়ানি খাবি? না, আমি রান্না করেছি। খিদে নেই? আমার আছে, সকাল থেকে খাইনি, চলো। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এত এনার্জিও নেই। তাই তানভীর শান্ত সুরে বলল, ফ্রেশ হয়ে আসছি। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনের ব্যালেন্স নেই। তানভীর ফোনের লক খুলে মেঘকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তড়িঘড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো। বন্যা, মেঘস ফ্রেন্ড, বনুস ফ্রেন্ডস সব নামে খুঁজে ফেলেছে, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বার পুরোটো মুখস্থ নেই। মেঘ চটজলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ভিজিট লিখতেই মিস ইগোইস্টিক নাম আসছে। এমন নাম দেখে মেঘ নিজের অজান্তেই হেসে ফেলল। আনমনে বলে উঠল, আবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি নামে সেভ করা? মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবে সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। তুই উনার নাম্বার থেকে ফোন কেন করে দিয়েছিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে উনার? তোদের বাসায় চা খেতে গিয়ে 1 গ্রাম পিঁপড়া খেয়ে ফেলেছিল। পিঁপড়াটা যেতে যেতে গলায় একটা কামড়ও দিয়েছে। আমি বারবার বলেছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোন দিকে তাকিয়ে হাঁ করে বসেছিল, যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে। কিন্তু এত ফাজিল পিঁপড়া বের তো হলোই না, উল্টো ভাইয়ার হৃদয় গিয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকেল থেকে হৃদয় অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয়টাকে কামড়ে ছিদ্র করে ফেলতেছে। দেশে
বন্যা হোক বা না হোক, আমার ভাইয়ের হৃদয় বন্যা নিশ্চিত। পিঁপড়া বলতে বন্যার প্রতি তানভীরের প্রেমানুভূতি বোঝানো হয়েছে। কি আবোল তাবোল কথা বলছিস? এটা আবার কেমন রোগ? আবোল তাবোল না রে, ভাইয়ার রাতে মাথা ঘুরে বিছানায় পড়ে গিয়েছিল। 12 ঘন্টা বেহুশ ছিল। ঘুমেছিল। মাত্র হুঁশ আসছে। সজাগ হয়েছে। এগুলো রোগ লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি রে। কারো হৃদয়ে। তানভীর বেরিয়ে এসে ভ্রুকুচকে প্রশ্ন করল, কোন রোগের চিকিৎসা আবিষ্কার হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানভীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট ভিজিয়ে ঘন ঘন পল্লব ঝাপটে বলতে শুরু করলো, ওইসব বাদ দাও, ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মোখলেস মিয়ার কথা কাল বললাম না তোমায়? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেওয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি উদয় হলো কেমন করে? দেখো, মোখলেস মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয় একটুও জায়গা নেই। 2 বউ ছেলে, 6 ছেলে মেয়ে, 10-12 জন নাতি নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য ভাবলাম আরও কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দিব। তুমি কি বলো? আমিও তাই বলি। ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখব। মেঘ আর চোখে চেয়ে আহ্লাদী কণ্ঠে বলল, বন্যার বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা, ঠিক আছে? মেঘের কথা শুনে তানভীর কেশে উঠল। ঘুরে ফিরে মেঘ সেই একই কাহিনীতেই আটকাচ্ছে। তানভীর মুখ ফুলিয়ে উত্তর দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই। লেহেঙ্গা কিন্তু তোমার কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর যে সেই লেহেঙ্গা কিনবো না। বন্যার আর আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা, এখন চলো খেতে যাই। চল। আলো আঁধারে কাটছে দিন। কেবল 1 সপ্তাহের মধ্যে মেঘের পরীক্ষা করা শেষ। তানভীর যে বন্যাকে ভালোবাসে এটা তানভীরের আচরণ আর কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু বন্যা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। তানভীরের প্রতি হৃদয়ের উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকারও করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়া সময়ের 50 দিন কেটে গেছে। আগামীকাল 10 অক্টোবর, আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে স্বভাব হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বলেই মেঘ কল কেটে দেয়, তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলেই দুজনে 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজার ব্যস্ত থাকলেও সচরাচর মেঘের কল কাটে না, এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছি। আজও তেমনটা ঘটছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি 2 ঘন্টা হওয়ায় এখানে 11:45 বাজার, সেখানে স্বাভাবিকভাবেই রাত 1:45 বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করছে আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব কথা শুনছে। প্রয়োজনে নিজেও অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতেই মেঘ মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত সাপুত সংকলের মোহগ্রস্ত দিনলিপি, চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক, ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় ক্রোসরের মতন আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় ছেয়ে যাক, আপনার সকল অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাক, শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। মেঘের মায়াভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। মেঘ উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগার প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতেই মেতে থাকত। অপ্রসন্ন হৃদয়ের ভাঁজে জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্ট বক্ষস্থল প্রয়োজন। মোহমায়ায় জড়ানো একটা বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে শুধালো,
আই স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? মেঘ বালিশে মুখ গুজে কান্না আড়াল করার চেষ্টা করছে। আবির নেশাক্ত কণ্ঠের আবদার, ভিডিও কল দে। মেঘ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাপা কাপা গলায় বলল, না না, আমার জন্মদিনের সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল। আবির ঠোঁট কামড়ে মুচকি হাসল। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ফর্সা মুখ, ঝলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির দৃষ্টিতে তাকিয়ে আদরমাখা কণ্ঠে বলল, এবার বলুন, আমার আবেদনময়ীর আবদার কি? আবিরের শুকনো নেত্রের চাহনিতে মেঘ ঘায়েল হয়ে যাচ্ছে। বুকের ভেতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দুচোখ পানিতে টয়টুম্বুর হয়ে আছে, কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক খুঁড়ে আসা কান্না গিলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো, আপনাকে আমার সামনেই দেখতে চাই। আবির মুচকি হেসে বলল, তারপর? আপনি কবে আসবেন আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বুঝেন না আপনি? খুব মিস করছি আপনাকে। কঠিন বাস্তবতায় খোলস বন্দি করে রাখা নিজের অনুভূতিগুলো দীর্ঘ নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবুঝ নই মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবারও শুধালো, আসবেন কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা, আপনিই বলুন। আরও 100 দিন, আমি বোধহয় মরেই যাব। আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমে আলো জ্বলছে, এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখছে। হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নয়, লোমশ বুকে পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব ঝাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনিতে নিচে থাকা একটা কালো তিলের দিকে। শেভ করার কারণে দাঁড়ের আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি হেসে ঘোরে ডুবে গেছে। আবির নেশাক্ত কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়ঙ্কারী, কতবার বলবো, এভাবে তাকালে কুচকুচ হোতা হে, তুম নেহি সামাজকে। মেঘ লাজুক হেসে চোখ ঘোরাতেই চেঁচিয়ে উঠল, আপনার পিছনে কে? মেঘের চেঁচানোতে আবিরও লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখেছি, কে জানিয়ে চলে গেছে এখান থেকে। রুমে কেউ নেই, পর্দা নড়ছে, সম্ভবত এটাই চোখে পড়েছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন? রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই ওই, একদম চুপ। কথায় কথায় চরিত্রের দাগ দিবি না, বলে দিলাম। আমার চরিত্রে বেলি ফুলের মতো সুগন্ধ আর পবিত্র। ক্যামেরা ঘোরাচ্ছি, নিজের চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখিয়েছে। সবশেষ মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি। মনের ভেতর শুধু সন্দেহ আর সন্দেহ, তাই না? গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যা বিশ্বাসের চারা রোপণ করিয়ে নিন। ঘুম পাচ্ছে? ঘুমান। বেশ কিছু দিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটকেট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এত খুশি কেন আজ? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যার নিজের চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে। মেঘ আচমকা বলে উঠল, শুক্রবারে ভাইয়ার জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে, গলায় চকলেট আটকে গেছে, নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পিছনে ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারার বিষণ্ণতা ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। ব্রাঞ্চের বসতেই মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে। বন্যা না তাকিয়ে চাপা সুরে বলল, আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই, দেখ না।
বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানভীরের থেকেও অনেক বেশি গুলোমুলো, গালের টোলও পড়ে, দেখতেও বেশ সুন্দরী। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, ভালো? শুধু ভালো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে। আজ বলল আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া ছবিটাও ভাইয়াই দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মিথ্যা বলছি বলে মাফ কর প্লিজ। বোনা ভ্রুকুচকে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাকারি দিয়ে বলল, ভালোই হলো তুই তোর ভাবে পেয়ে গিয়েছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব, তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করব, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করতে হবে না, হবে কেন? মেয়ে পছন্দ হয়েছে কি না হয়নি তা জানাতে হবে না? তার প্রয়োজন নেই, বিয়ে হলে নিশ্চিত শুনবো। বন্যার গলা কাঁপছে, কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়ের সাথে কথা বলে আসছি। বন্যা ব্যাগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মিষ্টি মিনহাজদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজিয়ে বসে আছে। মিষ্টি ডাকতে বন্যা মুখ তুলে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আগের আবেগ চেপে রাখে। তার রাগ অভিমান বহিঃপ্রকাশ তেমন ঘটে না, কিন্তু আজ যেন বন্যার অন্য রূপ ভেসে উঠেছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। তানভীরের বিয়ের উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে। বন্যা সেসব না দেখলেও সব কিছুই ঠিকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাই না বড়, আবির ভাইয়ের বিয়ে রেখে তানভীর ভাইকে বিয়ে করাবা? আবির ভাইয়ের বউ ফিক্সড মানে আমি তো ফিক্সডই। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এর মধ্যে ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে রাখবো, প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো। তারপর দুই ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমিও বাসাতেই থাকবো, ভাইয়াও বাসায় থাকবে, শুধু নতুন ভাবির আগমন ঘটবে। তুই না বলেছিলি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলেছিলাম, কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যা আর কোথায় আমার বেপরোয়া ভণ্ড ভাই তানভীর? দুজনকে কি মানাবে নাকি? কিন্তু কোনো কিন্তু না, বন্যার সামনে আবার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যা এসব শুনতে ভালো লাগে না। আমার ভাইকে বন্যা দু চোখের এক চোখেও সহ্য করতে পারে না, সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ছিটে ফোঁটাও নেই। সিরিয়াস মুডে কথাগুলো বলছে। বন্যার অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যে কোনো মুহূর্তেই বাঁধ ভাঙ্গা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতেই তানভীর সঙ্গে দেখা। মেঘি মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানভীরের ড্রেস আপের বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পরেছে, চোখে সানগ্লাস, হাতে বন্যার দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতেই তানভীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘি সালামের উত্তর দিল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কেমন আছো? বন্যা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদে কণ্ঠে বলল, ভাইয়া, আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানভীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমার কি কোনো কানে সমস্যা? কথা কি শোনো না তুমি? বন্যার চোখ তুলে তাকাতেই তানভীর বুকের ভেতরটা ছেদ করে উঠল। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছি। তোমাকে দেখে একদমই ঠিক লাগছে না, ডাক্তার দেখিয়েছো? আমি চলে যাচ্ছি, মেঘকে বলে দিয়েন। বন্যা পা বাড়াতেই তানভীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখে তানভীর হাত ছেড়ে রাগী সুরে বলল, চুপচাপ গাড়িতে বসো। মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া, বন্যাকে মকলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও তো প্লিজ। তানভীর আর বন্যা দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে হেসে বলল, ওপস, সরি, মোকলেস দুলাভাই না, মোকলেস দাদা। তানভীর আবারও বলল, বন্যা গাড়িতে বসো। মেঘও বলল, তাড়াতাড়ি আয়। তানভীর গাড়ি চালাচ্ছে।
মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে, শুক্রবারে কি পরবে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতেও মেঘের এসব পাগলামি সহ্য করছে। তানবীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূর যেতেই মেঘ বলল, ভাইয়া আমাকে দুটো ড্রেস কিনে দিবা? দিবনে। দিবনে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলেছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে? আজ বন্যাও সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানভীর ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমার শরীর ঠিক আছে? শপিংয়ে যেতে পারবা? বন্যা উত্তর দেওয়ার আগেই মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর 2 ডায়মন্ড গাড়িতে বসা। যদি কিছু হয় তাহলে আব্বুর তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। দুটা শোরুম ঘুরে মেঘের জন্য দুটো ড্রেস নিয়েছে, আর মিমের জন্য একটা। তানভীরের এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার হিমোগ্লোবিন টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলছিল মোকলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারের পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘের জোড়াজোড়িতে বাধ্য হয়েই নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপর মেঘকে নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানভীর প্রশ্ন করলো, তোর বেষ্টুর আজ কী হয়েছে? উল্টাপাল্টা আচরণ করছিস কেন? টিকটিক টিকটিকি খামচি মারছে, এর জন্য মাথা ঠিক নাই। টিকটিকি খামচি দেয়? মেঘ ভ্রুকুচকে উত্তর দিল, আরে বাবা, স্বপ্নে দিছে। স্বপ্নে সব সম্ভব, বুঝেছো? ভাইয়া ঠিকই বলে। এক তার ছেঁড়া, তুই আরেক তার ছেঁড়া, তোর বান্ধবী। তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি। পাবনা যাবা? মরতে? না না, ঘুরতে। তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত বের করে হাসল। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শোষা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘণ্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজন ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথাও যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানে যাস আমি নিয়ে যাব। মেঘ আঁতকে উঠে বলল, আজকে অন্ততপক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে অনুমতিও আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটো দিব। মেঘ কপালে কয়স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমিই পস্তাবা। আর কিছুই বলবো না আমি। তানভীর ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আমি পস্তাবো কেন? মেঘ ওপাশ এপাশ মাথা দুলিয়ে আস্তে করে বলল, বলবো না। না বললে যেতে দেব না কিন্তু। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে মেকি সুরে বলল, তুমি যে ভেটো দিবে এটা আমি আগে থেকেই জানতাম। তাই গতকাল রাতেই বড় আব্বু, আব্বু কাকামণি, বড় আম্মু, আম্মু কাকিয়া, এমনকি আবির ভাইয়ের থেকেও অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে যাও? মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিম ও তার পিছু পিছু ছুটল। তানভীর রাগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে, একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টামি করত, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মনোমালিন্য করেনে 8-9 বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টামির চিন্তা মাথায় আসেনি। এখন সেই দুষ্টামি ভূতটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান 1 মিনিটের বেশি টিকতেই পারে না। আবির যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতেই থাকবে। গতকালও তেমনটাই ঘটেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না, তাই আবিরকে রাজি করাতে মেঘও বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। আবির মেসেজে 3 পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে না, কি করা যাবে, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া আছে। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গেছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না। সে এখন আমার কলিজা ছিদ্র করে ফেলতেছে। আবির মৃদু হেসে বলল, আর তো কয়েকটা দিন, একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ?
কি করব বল, এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলেছে? বন্যা মিনহাজ ওদের সাথেই বের হবে বলল। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় দুই বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত দুদিন বন্যা ভার্সিটিতেও আসেনি, কল দিলাম রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে, বিষয়টা ঠিক ভালো লাগছে না। তুই ওদের চিনিস না, মনোমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক, আচ্ছা পরে কথা হবে। ওকে। 3টার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর শুকনো নেত্রে তাকিয়ে আছে, কিন্তু কিচ্ছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। তানভীর চোখ রাঙাতেই মেঘ দাঁত কেলিয়ে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে দুই বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনের লোকেশন দেখে মিনহাজদের দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। বন্যারা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। মিনহাজ আর তামিম কাছেই একটা বাসায় থাকে। এখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেক এর বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যে জন্মদিন, সেই উপলক্ষেই এই আয়োজন। গত 5 দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। ক্লাসে দেখা হলেই মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়েই বকবক করছে। গত দুদিন বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সব কিছু রেডি করেছে। এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে যেন আবির বা তানভীর কিছু জানতে না পারে। সেদিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে। সেখানে গত 2 দিন মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকেল মিম, আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করেছে, সেই ছবি তুলেও গ্রুপে দিয়েছে। বন্যা সব মেসেজ দেখলো, কোনো রিপ্লাই করেনি। তানভীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটেও নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারেও কল দিয়েছে। 2-3 বার কল দেওয়ার পর বন্যার বোন রিসিভ করে জানিয়েছে বন্যা 104 ডিগ্রি জ্বরে আক্রান্ত। রাতে মিষ্টি আরও 2-3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারের কল দেয়নি। আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। বন্যার শরীর তখনও জ্বর ছিলই, তবে কম। মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানিয়ে খুব জোরাজুরি করে রাজি করেছে, সাথে এটাও বলেছে যেন মেঘের দেওয়া ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞেস করেছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানলেই বা কি, মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত। বন্যা আর কিছু না বলে কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরের জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘ 2 হাত পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল, বন্যাপু তুমি কি অসুস্থ? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ মিমের দিকে তাকিয়ে রাগে সুরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তাকে উইশ কর। মিম আস্তে করে বলল, সরি। মিম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনহাজ হেসে বলল, আমি তামিম না, মিনহাজ। জানি, এখন আমি কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলা তাই বললাম। ইচ্ছে করেই করেছি। মানে? মিম মেকি সুরে শুধালো, আজ কার জন্মদিন? মিম মনে মনে বিড়বিড় করলো, জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। তামিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন যারই হোক না কেন, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা সুরে বলল, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তামিম তপ্ত সুরে বলল, বাইক আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে, মেঘকে বলেছিলাম ছুরি নিয়ে আসতে। মেঘ উদ্দেশ্য করে শুধালো, ছুরি আনছিস? মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতেই মিনহাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম, তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, কোনো কাজে লাগে বলা যায় না তো, তাই। তামিম চোখ বড় করে বলল, ভাবি আমাদের সেই মুডে আছে, আজ এসপার্স তো ও স্পার্ক করেই ছাড়বে। বন্যা ঢোক গিলে শান্ত সুরে বলল, ওর মুডে থাকার দিন ও তো মুডেই থাকবে, কেক কাটলে কাট, না হয় আমি চলে যাব।
মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আজ এখানে আমি ছাড়া আর কারো কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যাসহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না। তালবাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের দু হাত পেছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে গেছে। মেঘ রক্তিম আকাশের পানে তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চঞ্চলা তোর অবস্থান রক্তিম অরুণের মতন। তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতায় ন্যায় দূর। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না তানভীর ভাইয়ের জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান ৩০০ গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। ভাইয়ার তমসাচ্ছন্ন ক্ষয়িষ্ণু হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই, বিষাদের ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র প্রণয়ী তুই, ভাইয়ার বেপরোয়া জীবন নবলব্ধে সাজানোর উত্তম উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি ভাইয়ার জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন। বন্যা হতবিম্বল, দৃষ্টি নিরেটে। বন্যার নিস্তব আখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু গেড়ে বসে পিছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের তরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? বন্যার চোখ টলমল করছে। জলের ঘোরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুভাব কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থমথমে খেয়ে বলল, সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে ফেলেছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজন একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে। ভেজা চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে। তামিম রাশভারী কণ্ঠে বলল, বন্যা ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো মেঘ ভাবির মাথা আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ, তামিম, সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের উপর নিজের ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে। মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেডি তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে বিহম্বলর উত্তর দিল, ইনশাল্লাহ তোমাদের ভাবি হব আমি। ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতেই পড়ে গেছে। মিম মেঘের উপর পড়েছে। বন্যার এক হাতে ফুল, অন্য হাতে মেঘের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের ওড়নাটা টান খেয়ে বন্যাও মেঘদের উপর পড়েছে। বন্যা ততক্ষণে এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে যেন মাথায় চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া, তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলেছে। মিমের প্রায় অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করেছে। মিষ্টি মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলেছে। ব্যথা পেয়েছে যেমন তেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। মিনহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে গেছে। মিনহাজ হাসতে হাসতে বলল, আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, চুপ থাক, নয়তো তোর মুখে কষ্টিপ লাগাই দিব।
মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি, সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা দু চোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘ ও বন্যার পিঠ বরাবর 2 হাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হাউমাউ করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্ব বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না। অথচ আজ সেই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না, তার জন্য আমাকে এসব করতে হয়েছে, প্লিজ সরি। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, আমি বুঝতেও পারিনি রে কবে আমি ওনাকে এত ভালোবেসে ফেলেছি। তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কি যেন নেই আমার, চারপাশ শূন্য লাগছিল আমার। আমি উনাকে অনেক ভালোবেসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দু চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? বন্যা মলিন হেসে বলল, রাজি, কিন্তু। মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলেছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? বন্যা শ্বাস ছেড়ে রাগে সুরে বলল, দূর, ফাজলাম করিস না। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে, কিন্তু বলিস যে তোর ভাই রাজি। ওমা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাই আমায় পছন্দ করে? না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলেছে? মেঘ ভীষণ চিত্রে তাকিয়ে বলল, বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরও ভাইয়ার যখন কিছু বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশে থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম, তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবার বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়লগ দেয়, তোকে বৌমনি ডাকার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমনি ডাকবো। তুই আমার ভাবি মানে আমার ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়ার থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। বন্যা আনমনে হেসে বলল, ইনশাল্লাহ। মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আসতে আসতে বলল, বোনো, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদে কণ্ঠে বলল, ওলে সোনা, তুমি আমার কিউটি ননদি, তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আজ কিউট না বলে আপনি কিউট না বলে একজন নিজের জান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে, আপনার দিকে কেউ নজর দেওয়ার আগে আদমরা করে ফেলে। আপনাদের মুখে এসব সাজে না ভাবি, বরং আমি আর তামিম এসব বললে মানা যেত। তামিম পাশ থেকে বলল, সহমত বন্ধু। বন্যা হঠাৎ জিজ্ঞেস করলো, তামিমের না জন্মদিন, কেক কাটবো না? মেঘ ভেঙচি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি কি তামিমের জন্মদিন করতে নাকি? মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেক এর উপর লেখা, প্রিয় বন্যা, ভাবি হবি? হ্যাঁ। মেঘ বলল, দুটো অপশন দিলাম, যেখানে একটা বেছে নিতে পারিস। এখানে দুটো অপশন? অবশ্যই। একটা আমার অপশন, আরেকটা মিমের অপশন। কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টের বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল, আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনা একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু তানভীর ভাই এর প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকারে আলগা-পিরিত দেখাস, তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীর খারাপ লাগছে, বাসায় চলে যাব। রিক্সা দিয়ে এত দূর গেলেও আরও বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এই না না, প্লিজ ওনাকে কল দিস না। চুপ চুপ করে বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে দিব? মেঘ তানভীরের কল দিয়ে আসতে বলেছে। তানভীরও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে তানভীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীর সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো।
তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি ফুটবল খেলতে গিয়েছিলি? মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা একটু করে কেক তানভীরের মুখে সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হা করো। কিসের পুরস্কার? আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা, এখন হা করো। তানভীর হা করেই মেঘ কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে। বন্যার মাথা ঘুরছে, তবুও আস্তে করে পা বাড়ালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতেই তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দু হাতে মিমের চোখ ঢেকে মেকি সুরে বলল, রোমান্টিক সিন দেখার বয়স হয়নি তোর। তানভীরের পেশিবহুল হাতে নজর পড়তেই বন্যার চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত সরান। হাত সরাবো কেন? এত জ্বর নিয়ে বাহিরে ঘুরছো কেন? সাহস কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কি বা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল, তামিমের। এতটুকু বলতেই তানভীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না, তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যি তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন। বনুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না, ওষুধ খেলেই কমে যাবে। তানভীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি এত কেয়ারলেস কেন? সেদিন যে বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে, কথা মানলে না তো উল্টো জ্বর বাঁধিয়েছ। বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছনে পেছনে গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করো না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করো না, নিজের যত্ন পর্যন্ত নাও না। এর থেকে রোবটের শতগুণে ভালো। বন্যার সামনে যেতে যেতে তানভীর কথা শুনে মুচকি হাসলো। বন্যাকে ডাক্তার দেখে ওষুধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসার কাছে চলে আসছে। সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের উপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আবির সন্ধ্যার পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি। কিন্তু মেঘের সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে। মেঘদের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজে শহরের বাহিরে গেছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামুনির নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের সাথে কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছেই থাকে, সেইভাবে কাকিয়ার নাম্বারে কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ারই কাছে। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপ্পিকে কল দিল। ফুপ্পি এশার নামাজ পড়েছেন, তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি, বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে মেঘকে আসতে দিলে না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজে দিলাম, তানভীর ভাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি, এটা কি তুমি ঠিক করলা? আবির মুচকি হেসে বলল, আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কারো বাসায় যেতে দিব না। একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারাদিন আমার কোনো খোঁজ নেই। একদম ঠিক করেছে, এত বউ পাগল যেহেতু বউকে নিয়ে চলে যেতা। আমি তো নিয়েই আসতামই, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বাজান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই ভয়ে আনতে পারিনি। মেঘের আব্বুর শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না। জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে, উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি? মেজো মামা জানে তুমি বলে ফেলেছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন, বউকে খুব মিস করছি। আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? আপনি বললেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করাই যায়। রাখছি এখন। আচ্ছা। জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘের ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে। মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুমে থেকে চোখ মুখ পানি দিয়ে এসে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্ত সুরে বলল, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম।
আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি হেসে বলল, আপনার এই পরিবর্তনের পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল, আমি বলুম না, আমার শরম করে। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল, আপনার শরমও আছে? আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে, কিন্তু আবিরের নজর স্থির। মেঘ এবার রাগী সুরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে আমি নির্লজ্জের মতো আচরণ করব। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বরাবরই নাজেহাল করে, সেই সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথাতে মেঘ এখনও হতবিম্বল। আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে শুধালো, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামাকাপড় নষ্ট করে এসেছেন। শরীরের ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি, কোমরে একটু লেগেছিল। কি করতে গিয়েছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলাম, কাউকে বলা যাবে না। আমাকেও বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আবিরের মুখের অপ্রত্যাশিত কথা শুনে মেঘ হতভম্ব হয়ে গেছে। গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, ওহ নো, আপনি আমায় ভয় পান? কতটা? আবির ভ্রুকুচকে চাপা সুরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাই।